নমস্কার সবাইকে। রিসেন্টলি রাঘব চাড্ডা, যিনি কিনা একজন পলিটিশিয়ান এবং রিসেন্টলি খুব পপুলার হয়েছেন ইউথদের মধ্যে, কেননা উনি সাধারণ মানুষের যে প্রবলেম সেই প্রবলেম নিয়ে পার্লামেন্টে কথা বলছেন সেই কারণে। এবং সেখানে উনি যেই জিনিসটা বলেছেন যে আমাদের যে ইনকাম হয়, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের যে ইনকাম হয়, সেই ইনকামকে ক্লাবিং করে তারপরে আমাদের ইনকাম ট্যাক্স জমা করার একটা সিস্টেম থাকা উচিত। जॉइंट फाइलिंग ऑफ इनकम टैक्स रिटर्न। सर, भारत का इनकम टैक्स स्ट्रक्चर इंडिविजुअल बेस्ड इनकम टैक्स वसूलता है, जिसके चलते रिगार्डलेस ऑफ योर मैरिटल स्टेटस पति पत्नी अलग अलग इनकम कमाते हैं, इनकम टैक्स भरते हैं और इनकम टैक्स रिटर्न फाइल करते हैं। उनकी इनकम को क्लब नहीं किया जाता, एग्रीगेट नहीं किया जाता। इस वजह से डुअल इनकम कपल्स, जिसमें पति पत्नी दोनों पैसा कमाते हैं, इनकम कमाते हैं, उनको सेपरेटली टैक्स किया जाता है, जबकि उनके लॉन्ग टर्म इन्वेस्टमेंट्स शेयर्ड हैं, हाउस होल्ड के खर्चे शेयर्ड हैं, फाइनेंशियल रिस्पॉन्सिबिलिटी शेयर्ड है, चाइल्ड केयर कॉस्ट शेयर्ड है, तमाम लिविंग एक्सपेंसेस शेयर्ड हैं। दुनिया के कई देशों में सर पति पत्नी को एक इकोनॉमिक यूनिट की तरह रिकॉग्नाइज किया गया और जॉइंट फाइलिंग ऑफ इनकम टैक्स का प्रावधान दिया गया। लेकिन भारत में खर्चे स्पाउसेस शेयर करते हैं, लेकिन जब इनकम टैक्स भरने की बात आती है तो इनकम टैक्स डिपार्टमेंट दोनों को स्ट्रेंजर्स करार देता है। इसीलिए मैं प्रपोज करता हूं कि भारत में जॉइंट फाइलिंग ऑफ इनकम टैक्स रिटर्न लाया जाए, जिससे मैरिड कपल्स को ऑप्शन दिया जाए कि वे इंडिविजुअल फाइलिंग के साथ साथ जॉइंट फाइलिंग भी कर सकें। পুরো সাবজেক্টটা আমি আপনাদের একটুখানি বুঝিয়ে বলার চেষ্টা করছি এবং ভিডিওর লাস্টে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনার ওপিনিয়ন এ ব্যাপারে কি। প্রথমে চলে আসি, দুজন ব্যক্তি আছে, রাহুল আর নেহা। ধরে নিলাম রাহুলের একটা বিজনেস আছে অথবা সেও কোথায় চাকরি করছে, এছাড়া নেহাও ওয়ার্কিং প্রফেশনে আছে, সে তারও একটা রোজগার রয়েছে। তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই 12 লাখ টাকা রাহুলের রোজগার রয়েছে, তাতে তার টোটাল যে ট্যাক্স আসছে সেই ট্যাক্সটা আসছে 60,000 টাকা। এবং সেই 60,000 টাকায় 87A-তে রিবেট সে পেয়ে যাচ্ছে, কেননা 12 লাখ টাকা যদি পর্যন্ত কারো ইনকাম হয় তার 87A রিবেট তিনি পেয়ে যান। একই রকমভাবে নেহার যেহেতু 11 লাখ টাকা রোজগার রয়েছে, নেহারও যে ট্যাক্সের পরিমাণ সেটা 50,000 টাকা, সেও 87 রিবেট পাচ্ছে। রিবেট পেয়ে তারও ট্যাক্সের পরিমাণ হয়ে যাচ্ছে 0। তাহলে তাদের টোটাল যে ইনকাম দাঁড়াচ্ছে, সেই টোটাল ইনকাম দাঁড়াচ্ছে 12 + 11, 23 লাখ টাকা। 23 লাখ টাকায় কিন্তু তারা পুরোপুরি রকমভাবে ঘরে নিয়ে যেতে পারছে, কোনো ধরনের কোনো ট্যাক্স তাদের পেমেন্ট করতে হচ্ছে না। উল্টো দিকে আর একটা সিনারিও আমরা দেখি। ধরে নিলাম দুজন ব্যক্তি রয়েছে, একজন সচিন আর একজন সুচিত্রা। এই দুজন ওয়ার্কিং প্রফেশনে কোনো কারণে ছিল, এখন দেখা গেল সুচিত্রা তার বাচ্চা হয়েছে এবং সে এখন ওয়ার্কিং প্রফেশনে নেই, এখন সে বাড়িতে তার ছেলে মেয়েকে দেখাশোনা করছে, অথবা অন্য কোনো ধরনের কেস হতে পারে, সে হাউস ওয়াইফ হতে পারে। এছাড়া দেখা যেতে পারে যে সচিনের যে মা বাবা রয়েছে অথবা সুচিত্রার যে মা বাবা রয়েছে তারা অসুস্থ, তাদের দেখাশোনার জন্য সে বাড়িতে থাকছে। সে বিভিন্ন রকমভাবেই দেখা যেতে পারে যে তারা বিভিন্ন কারণে তাকে বাড়িতে থাকতে হচ্ছে। এবং উল্টো দিকে যদি আমরা দেখি, তাহলে আমরা যদি ধরে নিই যে সচিনের যে রোজগার রয়েছে সেটা 20 লাখ টাকা, এবং এই 20 লাখ টাকা রোজগারের জন্য তাহলে দেখতে পাচ্ছি যে সচিনকে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি ট্যাক্স দিতে হচ্ছে। 2 লাখের সাথে এই এডুকেশন সেস যোগ হওয়ার পর 2,08,000 টাকা তাকে ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে। এইবার আমরা যদি দেখি, আগের উদাহরণে আমরা দেখলাম তাদের যে টোটাল হাউস হোল্ড ইনকাম ছিল সেটা 23 লাখ ছিল, এখানে কিন্তু সচিনের 20 লাখ আর এইদিকে সুচিত্রার কিন্তু 0। টোটাল হাউস হোল্ড ইনকাম যেটা রয়েছে সেটা 20 লাখ টাকা। এবার এই 23 লাখ ইনকামে তাদের কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না, নো ট্যাক্স। কিন্তু এখানে 20 লাখের রোজগারে তাদের 2,08,000 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে ট্যাক্স হিসাবে। আমি যদি 2 লাখও ধরি তাহলে কিন্তু দেখতে পাবো সে 18 লাখ টাকা ঘরে নিয়ে যেতে পারছে, বাকি টাকা কিন্তু তার ট্যাক্সেই চলে যাচ্ছে। তা একই ব্যক্তি একই শহরে থাকে, একই ধরনের ইনকামের স্ট্রাকচার রয়েছে, কিন্তু তারপরেও একজন ব্যক্তি 23 লাখ টাকার তার হাউস হোল্ড ইনকাম হওয়ার পরেও 1 টাকাও ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না, কিন্তু আরেকজন ব্যক্তির 20 লাখ টাকা রোজগার হওয়ার পরেও 2 লাখ টাকার কাছাকাছি তাকে ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে। এর জন্য উনি যেটা সাজেস্ট করছেন যে আমরা যদি একটা কাজ করি যে হাজব্যান্ড আর ওয়াইফের ইনকামকে আমরা ক্লাবিং করে দিই, সেক্ষেত্রে কিন্তু একটা জাস্টিফিকেশন থাকবে, প্রত্যেকেরই তখন দেখা হবে যে হাউস হোল্ড ইনকাম কী আছে এবং সেই অনুযায়ী তাদের ট্যাক্সেশন হবে। এবং এখানে উনি যেটা সাজেস্ট করেছেন যে হাজব্যান্ড ধরে নিলাম যে 12 লাখ টাকা যেহেতু ছাড় আছে আর ওয়াইফের 12 লাখ টাকা ছাড় রয়েছে, দুজনের এই ছাড় মিলিয়ে এক্সেমশন ডিডাকশন সমস্ত কিছু মিলিয়ে বা নিউ রেজিমে যদি করা হয়, এটা হাউস হোল্ড ইনকাম হিসাবে 24 লাখ টাকা করে দেওয়া হোক। সেক্ষেত্রে হয় কি যে একটা হাউস হোল্ড ইনকাম কত হচ্ছে সেই হিসাবে কিন্তু যে ট্যাক্সের রিলিফটা যে কোনো ব্যক্তি অনেকটা বেশি পেতে পারে। আমরা আর একটা উদাহরণ দেখে নিই যে সবসময় যে একজন ওয়ার্কিং প্রফেশনে আছে আর একজন একবারে হাউস ওয়াইফ আছে, দুজনের ক্ষেত্রে যে এই যে পার্থক্যটা হয় তা নয়।
এমনও হতে পারে যে দুজনেই ওয়ার্কিং, কিন্তু তারপরেও এই ধরনের পার্থক্য তৈরি হতে পারে। এবার আমরা ধরে নিই এখানে হাজব্যান্ড ওয়াইফ রয়েছে রাহুল আর রিঙ্কু দুজন। এবার রাহুলের ইনকাম হলো 13 লাখ টাকা, অবশ্যই স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দেওয়ার পর। আমরা যা ক্যালকুলেশন এখানে করছি সমস্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দেওয়ার পর। কেউ আবার বলবেন না ওটা বাদ দিয়ে 12,25,000 টাকা হচ্ছে, এটা জাস্ট বোঝানোর জন্য করা হচ্ছে। এই 13 লাখের এগেনস্টে টোটাল তার ট্যাক্স হচ্ছে 75,000 টাকা। 3,000 টাকা এডুকেশন সে ধরলে তার 78,000 টাকা ট্যাক্স আসছে। আবার একই রকমভাবে রিঙ্কুর এখানে 10 লাখ টাকা রোজগার। এই 10 লাখ টাকায় তার কিন্তু কোনো ধরনের কোনো ট্যাক্স আসছে না, যেহেতু এই 40,000 টাকা ট্যাক্স এবং এই 10 লাখ টাকা যেহেতু তার রোজগার রয়েছে 12 লাখের নিচে 87 রিবেট সে পেয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি আর একটা সিনারিও দেখি যেখানে হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, একজন হলো রজত আর একজন হলো রিমা। এই দুজনের মধ্যে রজতের ইনকাম ধরে নিলাম 18 লাখ টাকা। এই 18 লাখ টাকার এগেনস্টে রজতের যে টোটাল ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে 1,60,000, এডুকেশন শেষ ধরে 1,66,000 টাকা ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে। উল্টো দিকে রিমার যে রোজগার সেটা 5 লাখ টাকা। 5 লাখ টাকার এগেনস্টে তার টোটাল 5,000 টাকা ট্যাক্স হয়। 87 রিবেট পাওয়ার পর তার কোনো ট্যাক্স পেমেন্ট করতে হয় না। এই ক্ষেত্রে আমরা যদি দেখি, এক্ষেত্রে 18 প্লাস 5 যদি করি তাহলেও কিন্তু 23 লাখ টাকা হচ্ছে। 23 লাখে তাদের ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে 1,66,000 মোটামুটি রকমভাবে যদি আমরা ধরি। এখানেও যদি আমরা দেখি তাহলে কিন্তু ইনকাম হচ্ছে 13 প্লাস 10 23 লাখ টাকা, এবং তাদের ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে 78,000 টাকা। দুজনেই ওয়ার্কিং প্রফেশনে রয়েছে, একই ধরনের ফ্যামিলি স্ট্রাকচার, একই শহরে থাকছে, দুজনের যে ফ্যামিলি ইনকাম সেটা সেম, তারপরেও দেখা যাচ্ছে তাদের ট্যাক্সের পরিমাণ আলাদা। তা এটা ছিল রাঘব চাড্ডার কথা। এবার আমরা যদি দুটো দিকই সমানভাবে দেখার চেষ্টা করি তাহলে সিচুয়েশনটা কী দাঁড়ায়। প্রথম যে সিচুয়েশান দাঁড়ায় যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করছে, সেক্ষেত্রে দেখা যাবে যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে যদি কাজ করে, তাদের যদি কোনো বাচ্চা থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে সেই বাচ্চার দেখাশোনার জন্য তাকে একটা ডে কেয়ারের জন্য একটা ব্যবস্থা করতে হবে, কোনো আয়া হোক অথবা ফ্যামিলির অন্য কোনো ব্যক্তি যদি দেখা যাবে সে যদি আর্নিং মেম্বার নাও হন, তাকে এঙ্গেজ হতে হবে, কারো না কারোর উপর তাদের ডিপেন্ডেবল হতে হবে। এছাড়াও দেখা যায় যে তাদের ডেলিকার যে রুটিন আছে সেই রুটিন কিন্তু অনেকটাই ভেঙে যায়, কেননা দুজনেই ওয়ার্কিং প্রফেশনে আছে, দুজনেই রাত্রে ফিরছে, এবং রাত্রে ফেরার পর দেখা যাচ্ছে যে তাদের যে এনার্জি আছে দুজন মিলিয়ে অনেকটাই কিন্তু তাদের সেই এনার্জি ক্ষয় হচ্ছে, যেটা কিনা একজন যদি হাউসওয়াইফ থাকে সেক্ষেত্রে হয় না। আবার একই রকমভাবে যদি আমি দেখি যে একজন হাজব্যান্ড কাজ করছে আর একজন ওয়াইফ করছে না, সেক্ষেত্রে তাদেরও কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা থাকে। তাদের যেরকম ট্যাক্স বেশি পেমেন্ট করতে হচ্ছে গভর্নমেন্টকে, তার সাথে সাথে দেখা যাচ্ছে তাদের বাচ্চা কাচ্চা থাকলে সেই বাচ্চার মানুষ একজন করতে পারছে। এর সাথে সাথে দেখা যাবে ডে কেয়ারের জন্য কোনো লোক রাখতে হচ্ছে না, এবং যে অফিস যাচ্ছে সে কিন্তু অনেক বেশি পরিষেবা পাচ্ছে, যারা কিনা দুজনেই ইনকাম করছে তাদের থেকে। তা আমরা যখন দেখব তখন আমাদের এই দুটো দিকই দেখা উচিত, দেখে আমাদের একটা ডিসিশানে, গভর্নমেন্টেরও একটা ডিসিশানে আসা উচিত। এই সাবজেক্টের উপর আপনার মতামত কী সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, এবং এই ধরনের জিনিস নিয়ে গভর্নমেন্টের কি উচিত কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া, নাকি যেটা আছে সেটাই বেস্ট আছে, সেটাও আপনি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।